না তো নাসার না তো রসকসমসের হচ্ছে বিশ্বাস, না তো চীনের হচ্ছে ভরসা। যেই বিষয় আজ পর্যন্ত কেউ ভাবেনি, চন্দ্রযান-3 করে দেখালো সেই কাজ। না জিপিএস না আলো, বন্ধ করে দিল ইঞ্জিন। তাও কিভাবে? ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারতের চন্দ্রযান। ইসরো লাগিয়ে দিয়েছে মিশনে এমন টেকনিক যার প্রশংসা করছে বিশ্ব। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই আশ্চর্যই পৃথিবীকে অবাক করে দিয়েছে। বন্ধুরা, ভারতের চন্দ্রযান-3 সেই সময় চলে এসছে তখন এটা চাঁদের সেই হাইওয়েতে পা বাড়াতে চলেছে। মিশন নিয়ে ভারতের ইসরো পুরোপুরি অ্যালার্ট। প্রতিটা মুহূর্তে চন্দ্রযান-3 এর ওপর নজর রাখা হচ্ছে। বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা শুনেছেন ভারতের চন্দ্রযান-3 নিজের সঙ্গে ল্যান্ডার বিক্রমকে নিয়ে গেছে। তার ভিতরে রোভার প্রজ্ঞান রয়েছে, যেটা ল্যান্ডারের বাইরে বেরিয়ে চন্দ্রপৃষ্ঠে ঘুরবে আর টানা 14 দিন ধরে চাঁদের ডার্ক সাইডের রহস্য উন্মোচন করবে, যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। ভারত দ্বিতীয়বার চাঁদের মাটিতে ল্যান্ড করার চেষ্টা করছে, তাও আবার এমন জায়গায় যেখানে এখনো পর্যন্ত কোনো দেশ ল্যান্ড করার চেষ্টা করেনি, আর না তো এমন সাহস দেখিয়েছে। অবশ্য বিশ্বের 11টা এমন দেশ রয়েছে যারা মুন মিশন পাঠিয়েছে, কিন্তু যদি ভারতের এই মুন মিশন সফল হয়ে যায় তাহলে সাউথ পোলের কাছে ল্যান্ডার নামানো ভারত প্রথম দেশ হবে। বিশ্বের একেবারে ইউনিক স্পেস এজেন্সি হয়ে যাবে ইসরো। এখানে আরো একটা কামাল করতে চলেছে ইসরো। ভারত চাঁদের সাউথ পোলের কাছে ম্যানজিনাস ইউ গর্তের কাছে চন্দ্রযান-3কে নামাতে চলেছে। ইসরোর চিফ এস সোমনাথ আগেই বলে দিয়েছেন ভারত চন্দ্রযান-3কে দক্ষিণ মেরুর কাছে নামাবে। দক্ষিণ মেরুতেই নয়, এর কারণও স্পষ্ট। সাউথ পোলের তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও কম থাকে। ওখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে না। যদি চন্দ্রযান-3কেও ওখানে নামানো হতো তো সেটার সোলার প্যানেল সূর্যের রশ্মি পেত না। শক্তির অভাবে সেই মিশন বরবাদ হতে পারত। দক্ষিণ মেরুর কাছাকাছি যদি কোনো মহাকাশযান নেমে থাকে তো সেটা 10ই জানুয়ারি 1968 সালে আমেরিকার সার্ভেয়ার 7 স্পেস ক্রাফট ছিল। কিন্তু এই স্থান চন্দ্রযান-3 এর ল্যান্ডিং স্পটের থেকে অনেক দূরে রয়েছে। চাঁদের সাউথ পোল সমস্যায় পরিপূর্ণ, ওখানে ল্যান্ডিং অনেক মুশকিল। কিন্তু আমাদের চন্দ্রযান অন্ধকারে নামবে না, বরং তার পাশে থাকা আলোকীয় স্থানে নামবে। এটা 14 দিন ধরে সূর্যের আলো নিয়ে কাজ করবে। যদিও ওখানে তাপমাত্রায় বিশাল তারতম্য লক্ষ্য করা যায়, -100 ডিগ্রিও নিচে তাপমাত্রা পৌঁছে যায়, আবার দিনে +100 ডিগ্রিও ছাড়িয়ে যায়। এক্ষেত্রে তার পার্টসগুলোকে সুরক্ষিত রাখার জন্য সূর্যের আলো প্রয়োজন। সেক্ষেত্রে এটা কাজ করবে কিভাবে? যখন মহাকাশে জিপিএস কাজ করে না তো চন্দ্রযান-3 কিভাবে নিজের ল্যান্ডিং সাইট নির্ধারণ করবে? চাঁদের ডার্ক সাইডে অন্ধকার রয়েছে, ওখানে লক্ষ লক্ষ বছর ধরে সূর্যের রশ্মি পৌঁছায় না। সেখানে ভারতের চন্দ্রযান-3 কি পারবে কাজ করতে? ডার্ক সাইড বা ইনভিজিবল সাইটের কোন দিকে যেতে হবে এটা কিভাবে বুঝবে এই মিশন? বন্ধুরা, চন্দ্রযান-3 এমন একটা প্রযুক্তিতে পরিপূর্ণ যেটা ল্যান্ডিং এর সময় মিশনকে কখনোই পজিশন থেকে সরতে দেবে না। বন্ধুরা, এতদিন আপনারা শুনেছেন চন্দ্রযান-3 এর কাছে প্রপালশন মডিউল ও ল্যান্ডার মডিউল মজুত রয়েছে, কিন্তু চন্দ্রযান-3 এর কাছে তৃতীয় একটা হাতিয়ার রয়েছে যেটা তাকে ডার্ক সাইডে এবড়ো খেবড়ো গর্তে ভরা পৃষ্ঠে সঠিক ল্যান্ডিং সাইড দেখাবে। আর এই তৃতীয় হাতিয়ারের ব্যাপারে এখনো পর্যন্ত হয়তো আপনারা শোনেননি, কারণ ইসরো এই বিষয়ে বেশি তথ্য দেয়নি। সে সমস্ত বিকল্প নিজের কাছে রেখে দিয়েছে, ফেল হওয়ার কোনো চান্সই রাখেনি। বন্ধুরা, এই তৃতীয় অপশন শেষ মুহূর্তে কাজ করা শুরু করে দেবে। এর থেকেই ল্যান্ডার বুঝতে পারবে কোন দিকে যেতে হবে। চন্দ্রযান-3 এই সময় 40,400 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৃথিবীর চারপাশে শেষ পাক খাচ্ছে। কিন্তু এই গতিতে মিশন চাঁদে ল্যান্ড করলে তো হবে না। চাঁদের কক্ষপথে পৌঁছাতে এর গতিকে ধীরে ধীরে কমানো হবে। 1 আগস্টের রাতে 12টা থেকে 12:30টার মধ্যে চন্দ্রযান-3কে লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে ঠেলে দেওয়া হবে। মানে চন্দ্রযান-3 লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। 5 দিন যাত্রা করার পর 5ই আগস্ট এটা চাঁদের প্রথম বাইরের কক্ষপথে পৌঁছাবে, মানে লুনার বাউন্ড নেভিগেশনে পৌঁছে যাবে। এখানে একটা প্রশ্ন ওঠে, ওখানে তো নেভিগেশন কাজ করে না, আলো তো কম থাকে, তো সেক্ষেত্রে চন্দ্রযান-3 কিভাবে কাজ করছে? কিভাবে সে মহাকাশে নিজের রাস্তা ঠিক খুঁজে ফেলছে? চন্দ্রযান-3 তে কোনো ধরনের কোনো নেভিগেশন সিস্টেম লাগানো নেই।
নেই। আসলে মহাকাশে কোনো জিপিএস সিস্টেম কাজ করে না, কিন্তু স্যাটেলাইট এবং স্পেস ক্রাফট তা সত্ত্বেও ঠিক নিজের রাস্তা খুঁজে ফেলে। সেগুলো কিভাবে পথ ধরে এগিয়ে চলে? ওখানে তো কোনো সড়ক হাইওয়ে নেই। এক্ষেত্রে স্পেস ক্রাফটে লাগানো সেন্সর অনেক সহায়তা করে। চন্দ্রযান 3তেও এমন অনেক সেন্সর লাগানো রয়েছে, অনেক ক্যামেরা রয়েছে, যেগুলোর সহায়তায় সেটা মহাকাশে দিক নির্ণয় করতে পারছে। বন্ধুরা, এর জন্য সেগুলো ধ্রুবতারা এবং সূর্যের সাহায্য নেয়। মানে রাতের বেলায় ধ্রুবতারা এবং দিনের বেলায় সূর্য দিক নির্ণয়ে সাহায্য করে। ধ্রুবতারা উত্তর দিক ইন্ডিকেট করে, মানে যদি আপনি তার দিকে যান তাহলে আপনি উত্তর দিকে যাচ্ছেন, আর যদি ধ্রুবতারার বিপরীতে যান তাহলে দক্ষিণ দিকে যাচ্ছেন। এইভাবে পূর্ব পশ্চিমও নির্ণয় করা যায়, আর এটাই এই মিশনের তৃতীয় সিক্রেট হাতিয়ার, যেটা তাকে দিক নির্ণয়ে সাহায্য করে। ধ্রুবতারা শুধু ভূমিতেই নয়, বরং মহাকাশেও যাত্রীদের সাহায্য করে থাকে। বন্ধুরা, এটা গভীর মহাকাশে পৃথিবী থেকে দেখতে পাওয়া সব থেকে উজ্জ্বল তারা। এজন্য এটাকে দেখে স্যাটেলাইট এবং স্পেস ক্রাফট যাত্রা করে। বন্ধুরা, রাতে বিশেষভাবে এটা সাহায্য নেওয়া হয়। চন্দ্রযান 3তে লেজার অ্যান্ড আরএফ বেসড অল্টিমিটার, লেজার ডপলার ভেলোসিমিটার লাগানো রয়েছে। বন্ধুরা, এটাই ইঞ্জিনকে অ্যাক্সিলারেট ডিঅ্যাক্সিলারেট করতে সাহায্য করে। অন বোর্ড প্রপালশন কম্পিউটার লাগানো থাকে, যেটা বলে দেয় ইঞ্জিন কতক্ষণ অন থাকবে। এইভাবেই অভিমুখে ডাইভারশন হয়। যেই স্থানে ভারতের এই মহাকাশযান ল্যান্ড করতে চলেছে, ওখানকার ল্যান্ডিং সাইডের বিষয়ে চন্দ্রযান 2 এর অরবিটার অনেক তথ্য জোগাড় করেছে। সেই ল্যান্ডিং সাইড ফিক্সড হয়ে গেছে। ল্যান্ডিং এর সময় ধীরে ধীরে এর থ্রোটলস কমানো হবে। 1 বা 2 কিলোমিটার নিকটে যাওয়ার পর প্রায় 15 মিটার প্রতি সেকেন্ডের গতিতে এটা নিচে নামা শুরু করবে। ল্যান্ডারের পা 3 কিলোমিটার প্রতি সেকেন্ডকে সহ্য করে নেবে। ইঞ্জিন থেকে বেরোনো ধোঁয়া থেকে বাঁচার জন্য এমন কাজ করা হবে, কারণ যেই সময় এটা ল্যান্ড করবে তখনও বড় সমস্যা হতে পারে। সেই জন্য এটাকে একদম ধীরে ধীরে নিচে নামানো হবে। এইবার মিশনকে সাকসেসফুল করানোর জন্য ইসরো একেবারে কোমর বেঁধে নিয়েছে, আর তাদের মিশন টুকটুক করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই ল্যান্ডিং নিয়ে আমার তো আর তর সইছে না, প্রচন্ড এক্সাইটেড। আর আপনারা?